কামরুল হাসান বাদলকে আমি মূলত একজন কবি হিসাবেই জানতাম, সেই সঙ্গে অবশ্যই সাংবাদিক। এটি তার অন্যতম প্রধান পেশাগত পরিচয়। তবে কবি হিসেবে জানার কারণ, আমরা বেশ কবছর আগে আমাদের তৎকালীন প্রতিষ্ঠান বিশদ বাংলায় তার কবি খ্যাতির কথা জেনে শুনে তাকে দিয়ে একটি স্বরচিত কবিতা পাঠের, তার সকণ্ঠে তার নিজের কবিতা পাঠের একটি অনুষ্ঠান করেছিলাম। তখন থেকেই জানতাম কামরুল হাসান বাদল মূলত কবি, নিয়মিত কাব্যচর্চা করেন। এর বাইরে পেশাগত প্রয়োজনে তো তাকে নানা ধরনের সাংবাদিক গদ্য লিখতেই হয়, উপসম্পাদকীয়, সম্পাদকীয়, প্রতিবেদন ইত্যাদি। কিন্তু সম্প্রতি তার দুটি গদ্য গ্রন্থ তথা ছোট গল্পের সংকলন আমার হাতে আসার পর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম কামরুল হাসান বাদল কবি ও সাংবাদিকের পাশাপাশি একজন বেশ সফল এবং বলা যেতে পারে তীক্ষ্ণ মেধা সম্পন্ন, পাশাপাশি শিল্পোত্তীর্ণ ছোট গল্পের রচয়িতাও বটে। তার দুটি গ্রন্থ আমার হাতে যে এসেছে তার মধ্যে একটি হচ্ছে সুনীলের কুকুরটা। সুনীলের কুকুরটা আপনারা অনেকেই জানেন। সুনীলের একটি বিখ্যাত কবিতা রয়েছে, আমি মানুষের পায়ের কাছে বসে তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। তো সেইখান থেকেই সে নামটা গ্রহণ করেছে। সুনীলের কুকুরটা, এই সংকলনটি প্রকাশিত হয়েছে চন্দ্রবিন্দু থেকে, চট্টগ্রামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান। এটি গত বছরই বেরিয়েছে, 2025 সালে বেরিয়েছে। এর উৎসর্গ তিনি তার দুই পুত্রকন্যাকে করেছেন, সুকথা ও শুভ আমার উত্তরাধিকার। এতে গল্প রয়েছে 10টি গল্প। ঘরতেড়া বাচ্চু, থাডার, ছেলেটি সুস্থ হয়ে উঠেছিল, সুনীলের কুকুরটা, সাদমা। গল্পগুলো একই ধরনের, একটি মাদকতাহীন রাত, আর্তনাদ, হাওয়াই মিঠাই, রহিমা। গল্পগুলো নামের মধ্যেও এক ধরনের স্বকীয়তা রয়েছে আমি বলবো। আর মোটামুটি ছোট আকারেরই গল্প, 10-12 পৃষ্ঠার। তো এর মধ্যে এই নাম গল্পটি সুনীলের কুকুরটা এবং আরেকটি গল্প একটি মাদকতাহীন রাত, এই দুটির থেকে আমি খানিকটা পাঠ করার ইচ্ছে পোষণ করি আপনাদেরকে জানানোর জন্য। বাদলের ছোট গল্পের ভাষা, তার ভঙ্গি এবং ছোট গল্পের শিল্প নির্মাণে তার যে স্বাতন্ত্র্য, সেটি খানিকটা তুলে ধরার জন্য। আর খুন ও হুইসেল, এটিও গল্পের বই, আগেই বলেছি। এটি প্রকাশিত হয়েছে 1 বছর আগে, 2024 এটি প্রকাশিত হয়েছে। এটির উৎসর্গ রুশো মাহমুদ প্রিয়বরশু, একজন সাংবাদিক তিনি। এর একটি বেশ চমকপ্রদ ভূমিকাও রচনা করে দিয়েছেন আমাদের সবারই প্রিয় কবি, অনুবাদক এবং সাংবাদিক জ্যোতির্ময় নন্দী। তো আমি তার গল্প সম্পর্কে আর ভবিষ্যতে বলার আগে বা গল্প থেকে পাঠ করার আগে এই ভূমিকাটিও একটু পড়ে নিতে চাই। তাহলে আমার মনে হয় এখান থেকে জ্যোতির্ময়ের চোখে বাদলের কথা সাহিত্যিক পরিচয়, গল্পকার পরিচয়টুকু আমরা জানতে পারব। জ্যোতির্ময় লিখছেন, কামরুল হাসান বাদল চট্টগ্রাম তথা বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের এক অতি পরিচিত প্রিয় অগ্রপথিকের মুখ। আমি যে কথাটি বলেছিলাম খুবই প্রিয় মুখ চিটাগাঙ্গের শিল্প সংস্কৃতির অঙ্গনের। তার নানাবিধ গুণপনা এবং ভূমিকার জন্য, ইতিবাচক ভূমিকার জন্য গদ্য পদ্য দুদিকেই পারঙ্গম এই সব্যসাচী লেখক তাঁর অনেক কবিতায় যেমন সাড়া জাগিয়েছেন। একজন রাজনীতি ও সমাজ সচেতন প্রাবন্ধিক তথা কলামিস্ট হিসেবে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ব্যাপক। ইতিমধ্যে তার কবিতার 3টি আর প্রবন্ধের 2টি বই বেরিয়ে গেছে। বইগুলোর নামও রয়েছে, আমি সেখান থেকে সেটাও জানাবো আপনাদের অচিরেই।
এ তো গেল বাদলের সাহিত্যকর্মে গৌরচন্দ্রিকা, তবে তাঁর লাস্ট বাট নট দ্য লিস্ট পরিচয়টা হল একজন প্রসাদ গুণ সম্পন্ন কথা সাহিত্যিক, বা আরও নির্দিষ্টভাবে বলতে গেলে গল্পকার হিসেবে। তার লেখা বেশ কিছু গল্প ইতিমধ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়ে সুধী পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ওগুলোর মধ্যে থেকে বাছাই করা 9টি গল্প নিয়ে প্রকাশিত হলো কামরুল হাসান বাদলের প্রথম গল্পগ্রন্থ খুন ও হুইসেল। রবীন্দ্রনাথ নির্দেশিত ছোট গল্পের অন্যতম প্রধান পালনীয় শর্ত শেষ হইল না শেষ। তো এই বইয়ের গল্পগুলোতে পালিত হয়েছে অতি যৌক্তিক ও সুসঙ্গতভাবেই। উপরি পাওনা হিসেবে এসব গল্পে পাওয়া যাবে আরও অনেক বাড়তি মোচড় আর রহস্যের ছোঁয়া। এসব গল্পে রোম্যান্সের পাশাপাশি রোমাঞ্চও কম নয়। কিছু গল্পের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ চমৎকার। কয়েকটি গল্পে যে রহস্যময়তা তা পাঠককে টেনে ধরে রাখে চুম্বকের মতো। একজন সচেতন লেখক হিসেবে বাদলের পূর্ব পরিচয় ভুলে গেলে চলবে না। এই বইয়ের গল্পগুলোতেও সর্বোপরি তার সেরূপটিই ফুটে উঠেছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, ধর্ম প্রভৃতি জীবনের নানা ক্ষেত্রে নানা অন্যায়, অবিচার, অসঙ্গতি তাঁর লেখা এই গল্পগুলোতে তুলে ধরেছেন, তবে কোথাও ভব্যতার, শালীনতার, যুক্তিগ্রাহ্যতার সীমা লঙ্ঘন না করে। কামরুল হাসান বাদলের এই বইয়ের গল্পগুলোর সবচেয়ে বড় গুণ হলো এগুলো সত্যিকারের ছোট গল্প হয়ে উঠতে পেরেছে, কোনো রকম বাহুল্য বা আতিশয্যকে কিছুমাত্র প্রশ্রয় না দিয়ে। আমার মনে হয় এরপরে আর ভাষ্যকার হিসেবে আমার আর বিশেষ কিছু বলার সুযোগ নেই। জ্যোতির্ময় বেশ স্পষ্ট ভাষায়, বেশ প্রাঞ্জল ভাষায় এবং সঠিকভাবেই কামরুল হাসান বাদলের গল্পকার কামরুল হাসান বাদলের যে স্বাতন্ত্র্য এবং শক্তিমত্ত জায়গা সেটিকে চিহ্নিত করেছে। এই বইয়ের গল্পগুলোর নাম যে রাতে আমি মদ্যপান করিনি, ব্রেকিং নিউজ, আবুল সওদাগর, রাজ্জাক কবরের শেষ অধ্যায়, কর্পূর, বিভ্রম, খুন ও হুইসেল, জমিনদার, আপসেরাব। নামগুলো থেকেও বেশ ধারণা পাওয়া যায় যে তিনি সমাজের বিভিন্ন অনুষঙ্গকে তার এই শিল্পিত মাধ্যমে তুলে এনেছেন তার নিজস্বতায়। আপসেরাব একটি চট্টগ্রামের শব্দ, সেটিও তিনি খুব চমৎকারভাবে ব্যবহার করেন। অবশ্য একটু টিকাও দিয়েছেন গল্পটির শেষে, এটার অর্থটিকে আর একটু পরিষ্কার করার জন্য, যে অযথা বা বেহুদা বোঝাতে চট্টগ্রামে এই শব্দটি ব্যবহৃত হয়। এটি হিন্দি আপসে আপ থেকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ঢুকেছে, যার অর্থ নিজে নিজে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এমন অনেক বিদেশি শব্দ আছে, চট্টগ্রামের কিছু এলাকায় শব্দটি আপসে আপ, আপসেরাপও বলা হয়। এটি একটি বেশ আকর্ষণীয় গল্প। তবে আমি যেটা বলেছিলাম তার যে অন্য গ্রন্থটি সুনীলের কুকুরটা, সেখানের থেকে আমি যদি একটু পড়ে শোনাতে পারি, অংশবিশেষ, পুরো গল্প পড়ে শোনানোর আসলে সময় বা সুযোগ নেই। এটি তো আগেই বলেছি, গত বছর বেরিয়েছে চন্দ্রবিন্দু থেকে। এখানকার গল্পগুলোর নাম হচ্ছে ঘাট তেড়া বাচ্চু, থাডার, ছেলেটি সুস্থ উঠেছিল, সুনীলের কুকুরটা, সদমা। গল্পগুলো একই ধরনের, একটি মাদকতাহীন রাত, আর্তনাদ, হাওয়াই মিঠাই, রহিমা। আমি সুনীলের কুকুরটাও একটি মাদকতাহীন রাত থেকে অংশবিশেষ বা অথবা শেষটুকুই পড়ে শোনাতে পারি। হ্যাঁ, সুনীলের কুকুরটা শেষাংশটুকু একটু পড়ি। একটি পাড়ার একটি কুকুরকে কেন্দ্রে রেখে রচিত, যদিও এটি কুকুর বিষয়ক নয়। আমাদের সমাজের যে কত অসঙ্গতি এবং কিছু কিছু ব্যক্তি, পেশার মানুষজনের যে অবস্থান, সেগুলোকে এক ধরনের সমালোচনা করেই তিনি গল্পটি রচনা করেছেন। তা আমি পড়ি শেষ অংশটুকু। চারদিকে শুনশান নীরবতা বলে হুজুরের নিম্নস্বরের স্বগতোক্তি স্পষ্ট কানে এলো। ভাবছি হুজুরদের কথা। তারা বড় কষ্টে থাকেন। যেমন এই মুয়াজ্জিন মসজিদের বারান্দায় মশারি টাঙিয়ে ঘুমান। ইমাম সাহেবের জন্য একটা হুজরাখানা থাকলেও মুয়াজ্জিনের সুবিধা অসুবিধা নিয়ে ভাববার সময় নেই মসজিদ কমিটির নেতাদের। পরিবার পরিজন ছাড়া তাদের মাসের পর মাস এভাবেই থাকতে হয়। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে বাঘাকে বললাম, সেই পাড়ার কুকুরটিকে, একটা জায়গায় তো ওদের রবাদ সুবিধা আছে রে। বাঘা সম্ভবত না বুঝেই তাকালো আমার দিকে। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, তোর সঙ্গে কথা বলছি শুনে লোকটা অবাক হয়ে গেল, তাই না? আসলে কি জানিস, মানুষ মনে করে
ওরা ছাড়া আর কোনো প্রাণী কথা বলতে পারে না। আরে বেটা, ওদের সঙ্গে কথা বলতে গেলে তো ওদের ভাষা শিখতে হবে, সব কিছু দেখা ও জানার চোখ থাকতে হবে নাকি। বাঘা আসছে গা ঘেঁষে। তুই যে কবিতাটার কথা বললি সেটা কার লেখা জানিস? সুনীলের। নিচের দিকে তাকিয়ে পথ চলতে চলতে বাঘা উত্তর দিল, সেও জানি এটা। কবিতার শেষ চরণটা জানিস? মাথা নাড়িয়ে জানালো, জানে না। আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ। এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর। বললাম, একদম খাসা লিগেছে না? বলতে বলতে ঘরের তালা খুলে পেছনে তাকিয়ে দেখি বাঘা নেই। আজও না বলে চলে গেছে পাখিটা। বেশ একটা মোচড় দেয়া সমাপ্তি। হ্যাঁ হ্যাঁ, আরেকটি গল্পের কিছু অংশ বিশেষ পড়ে শোনাই। একটি মাদকতাবিহীন রাত। তার একটু মদ্যপান কে কেন্দ্র করেই এটা রচিত হয়েছে। মদ্যপানের পরবর্তী পরিস্থিতিতে কী ধরনের ঘটনা চক্রের মুখোমুখি হতে হয় তারই একটি বেশ কৌতুককর কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য বর্ণনা রয়েছে এখানে। হ্যাঁ, বাদল লিখছেন এই গল্পে, আমি বরাবরই ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করি, তাই ফুটপাথ ছেড়ে সড়কে হাঁটাচলা করি না। আজও যথারীতি ফুটপাথ ধরে হাঁটা শুরু করলাম। এবার ঝামেলা বাঁধালো লাইট পোস্টগুলো। যখনই একটি লাইট পোস্টের কাছে আসি তখন এই লাইট পোস্টটি সরে যাচ্ছে আগের দূরত্বে। আমি ভীষণ বিরক্ত হলাম। একসময় ভাবলাম লাইট পোস্ট নিয়ে এমন ঝামেলায় জড়ানো ঠিক হবে না। লাইট পোস্টগুলো সিটি কর্পোরেশনে, ওরা আমার কথা শুনবেও না, আমার কোনো উপকারও লাগবে না। আমি সাধারণত মাতাল হই না, তাই একটি জুৎসয় জায়গা খুঁজছিলাম ফুটপাথ থেকে সড়কে নেমে যাব বলে। এমন সময় অন্ধকার থেকে নারী মূর্তির সামনে এসে দাঁড়ালো। নাকি আগে থেকেই ছিল, খেয়াল করিনি। শালার লাইট পোস্টটা সরে গিয়েছিল তখন। একটু ভড়কে গেলাম, কিন্তু মূর্তিটি ঘাবড়ালো না। সে এতক্ষণ গুনগুন করে গান গাইছিল। আমায় দেখে গলা ছেড়ে গিয়ে উঠল, রঙ্গিলা মাঝি রে, এই গাটু দি সাম্পান বিড়াইও, আসতে যাইতে নিশির কালে সুপ্পি গড়ি নজাইও। চাটগার আঞ্চলিক ভাষায় লেখা। গাইতে গাইতে সে শাড়ির সামনের অংশটি কোমর পর্যন্ত তুলে ফেললো। অনন্য পায় আমি এক লাফে নেমে পড়লাম রাস্তায় আর হাঁটতে থাকলাম। পেছন থেকে সিটি বাজাচ্ছিল মূর্তিটি। আমি যে মাতাল নই তা ওকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সড়কে কোনো যানবাহন নেই, এত রাতে থাকার কথাও নয়। দু একটা প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে চলে গেল। একটা পুলিশের জিপও আইল্যান্ডের ওপাশে উল্টো পথে গেল। পুলিশের গাড়ি দেখে একটু ভয় পেয়ে গেলাম। একবার এমন গভীর রাতে পানশালা থেকে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। সে সময় পুলিশের একটি জিপ এসে থামলো পাশে। প্রথমে জিজ্ঞাসাবাদ, তারপর তর্কাতর্কি এবং শেষ পর্যন্ত থানায় যেতে হলো। থানায় যাওয়া কোনো সমস্যা নয়, তবে তারা আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে গলায় পাইপ ঠুকে ওয়াশ করার নামে প্রমাণ করতে চাইল যে আমি মদ্যপান করেছি। সেই থেকে মাতাল হই না এবং পুলিশ দেখলেই ভয় পাই। বাসায় পৌঁছে কলিং বেল চাপলাম অনেকবার। মনে হলো অনন্তকাল অপেক্ষা করার পর দরজা খুলল। ঘরে ঢুকে দেখি ছোকরাটি আজও দাঁড়িয়ে আছে, লুঙ্গি ছাড়া, নগ্ন। বেশ রহস্যজনক একটি পরিসমাপ্তি। এবং তার সবগুলো গল্পের মধ্যেই আমি যে কটা পড়েছি, আমি এটা লক্ষ্য করেছি যে সব কথা তিনি সরাসরি বলে দিচ্ছেন না। সব কিছু খোলাসা না করে কিছু রহস্য, কিছু ইঙ্গিত রেখে দিচ্ছেন পাঠকের জন্য। এবং এটি তার যে কবি সুলভ যে একটা মানসিকতা বা কবি সুলভ যে একটা মনন বৈশিষ্ট্য, তারই বহিঃপ্রকাশ আমি বলবো, যা এই গল্পগুলোকে একটি নতুন মাত্রা দিয়েছে। স্রেফ একেবারে সাদামাটা বা এক ধরনের নির্দিষ্ট গতিরেখা ধরে এগুলো গল্প, এগুলো নয়। এর মধ্যে কিছু ভাঙচুর, কিছু মোচড়, কিছু আগুপিছু এবং কিছু ইঙ্গিত, রহস্য রয়েছে। তো সেজন্য কামরুল হাসান বাদলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই যে তিনি কবিতা এবং সাংবাদিকতার পাশাপাশি আমাদের জন্য কথা সাহিত্যেরও কিছু চমৎকার নিদর্শন রেখে যাচ্ছেন। তার দুটো গ্রন্থ বেরিয়েছে। তো বছরেই তিনি উপন্যাস লেখায় হাত দেবেন, তার বিপুল অভিজ্ঞতা কামরুল হাসান বাবুল আমরা জানি।
রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, সাংবাদিকতা তো আছেই। এই শহরে, চট্টগ্রাম শহরে নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে তিনি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকেন। এইসব মিলিয়ে সেখান থেকে উপাদান উপকরণ নিয়ে তার যে নিজস্ব একটা দেখার চোখ রয়েছে, তার একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রয়েছে আমাদের সমাজ সম্পর্কে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে, আমাদের মানুষজনের পারস্পরিক সম্পর্ক, মনস্তাত্ত্বিক গড়ন ইত্যাদি নিয়ে। তো সেসব নিয়ে তিনি গল্প তো লিখবেনই, আশা করছি আমরা অদূর ভবিষ্যতে তার কাছে একটি পুরোদস্তুর পূর্ণাঙ্গ উপন্যাসও পাবো। আমি এইটুকু বলেই আমার আজকের উপস্থাপনা ইতি টানছি এবং কামরুল হাসান বাদলকে আরও একবার অভিনন্দিত করছি এবং তার জন্য অশেষ শুভকামনা ব্যক্ত করছি, তার সাহিত্যিক জীবনের সাফল্য এবং অগ্রগমন কামনা করি। আপনারা ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা। অদূর ভবিষ্যতে আরও কোনো বই, আরও কোনো লেখকের কোনো সাহিত্যকর্ম নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।